ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত। তোমাদের কাছে বিষয়টা একেবারে নতুন। আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত এই ক্লাসে তোমাদের আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এর আগের ক্লাসে তোমরা অবশ্যই শুনেছো যে প্রথম চ্যাপ্টার আমাদের ফিলোসফিতে যেটা রয়েছে ভারতীয় দর্শন, দর্শন শব্দের অর্থ এবং বলতে পারো যে দর্শনগুলো রয়েছে তার সংক্ষিপ্ত একটা ছোট্ট ছোট্ট ধারণা। বিষয়টা সম্পূর্ণ নতুন। আজকে দ্বিতীয় অধ্যায় আমরা এবার দেখব ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এবার আমি চলে আসি পড়ায়। দেখো, এই শ্রেণীবিভাগ বলার সময় প্রথমে যেটা দেখতে পাচ্ছি আস্তিক এবং নাস্তিক শব্দের অর্থ আমরা এই চ্যাপ্টারে দেখব। আস্তিক এবং নাস্তিক সম্প্রদায়ের উৎস, এটা যে বেদ, এই অংশটি একবার বলবো। ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো শ্রেণীবিভাগ, ভারতীয় দর্শন সম্প্রদায়ের সংক্ষিপ্ত পরিচয় এবং আস্তিক এবং নাস্তিক যে ভারতীয় দর্শন সম্প্রদায় রয়েছে তার কি পার্থক্য সেটা আমরা এই চ্যাপ্টারে একটু ইন ডিটেলস আলোচনা করব। প্রথমে আমাদের ভারতীয় দর্শনের যেটা উৎস সেটা বেদ। এই বেদ কি, বেদ কোন শব্দ থেকে এসছে এখানে দেখো একটু দেওয়া রয়েছে যে বিদ ধাতুর সঙ্গে উত্তর অজ প্রত্যয় যোগে বেদ শব্দটি এসেছে। বিদ ধাতুর অর্থ হচ্ছে জানা, তাই বেদ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিদ্যা বা জ্ঞান বা পরম জ্ঞান। এই ভারতীয় দর্শনে কিন্তু এটা একটা বৈশিষ্ট্য যে পরম জ্ঞান নিজের অন্তরে উপলব্ধি করা। বেদ শব্দটির দ্বারা যে কোনো জ্ঞান বোঝায় না। বেদ শব্দ যে আমরা ব্যবহার করছি এখানে, বেদ শব্দের অর্থ হচ্ছে সত্য জ্ঞান। যোগ শক্তি সম্পন্ন আর্য ঋষিরা তাদের অন্তরে শাশ্বত সত্যকে উপলব্ধি করেছিলেন। সেই সত্যকে তারা ভাষার মাধ্যমে তারা লোক সমাজে প্রকাশ করেন। বেদ হচ্ছে সত্য দ্রষ্টা ঋষিদের সাধনলব্ধ সত্য উপলব্ধির বাণী। অনাদিকাল থেকে বেদ গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে উচ্চারিত হতো। বেদের সত্যগুলি গ্রন্থ আকারে লিপিবদ্ধ না হয়ে শ্রুতি বা শুনে শুনে শেখার মধ্যে দিয়ে পরিচালিত হতো বলে বেদের অপর নাম শ্রুতি। বেদ সম্পর্কে সংক্ষিপ্ত যে ধারণা, এই ধারণা কিন্তু আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ছোটবেলায় একটুখানি হয়ে যায় যে বেদের অপর নাম কি শ্রুতি, এটা শুনে শুনে মনে রাখা হতো। তাহলে আমরা এখানে যেটা দেখলাম ভারতীয় দর্শনের যে উৎস এর কিন্তু মূল হচ্ছে বেদ। এরপরে বলা আছে বেদ অপৌরুষেয়। কেন বলা হচ্ছে বেদ অপৌরুষেয়? না, বেদ সাধারণ গ্রন্থের মতো কোনো সসীম মানুষ দ্বারা কিন্তু এটি রচিত হয়নি। বেদ নিত্য, এর সৃষ্টি নেই, ধ্বংস নেই। বেদ হচ্ছে শত প্রমাণ, বেদ ঈশ্বরের বাণী, আর বেদের রচয়িতা হচ্ছে ঈশ্বর। এটা আসছে না তো। ওকে, ডেকে পাঠাতে হবে একবার, পরেরটা তো আসছে না। এর পরের অংশ যেটা আমার এখানে দেখানো হয়েছে বেদের ভাগগুলো। বেদ চারটে ভাগে বিভক্ত। তোমরা প্রথম অধ্যায় পড়ার সময় দেখেছো যে প্রথমে রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ হচ্ছে কবিতা স্তবক বা সমষ্টি, সামবেদ গানের সংকলন, যজুর্বেদ গদ্যে লিখিত অংশ, অথর্ববেদ হচ্ছে আংশিক কবিতা এবং আংশিক গদ্যাকারে রচিত। মনে হতে পারে যে আমরা ফিলোসফি পড়তে গিয়ে এগুলো কেন জানবো, এটা আমাদের ভারতীয় দর্শন এবং আমাদের ঐতিহ্য, এটাকে কিন্তু একটু জানতে হবে বেদ সম্পর্কে। এইটা না জানলে আমাদের পরবর্তী দর্শনগুলো পড়তে একটু অসুবিধা হবে। বেদের দুটি ভাগ, মন্ত্র এবং ব্রাহ্মণ। মন্ত্রের অপর নাম হচ্ছে সংহিতা, এটি কিন্তু বেদের মূল কাঠামো। এই বেদের কর্মকাণ্ডের সঙ্গে এটা যুক্ত।
ব্রাহ্মণ এটি 3টি ভাগে বিভক্ত, শুদ্ধ ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এবার আমরা চলে যাব বেদের অংশ, যেটা দেখা হলো, ভাগগুলো দেখলাম। উপনিষদ শব্দটি কিভাবে এসছে এখানে বলে দেওয়া আছে যে উপপূর্বক নিপূর্বক সদ ধাতুর উত্তর কর্তৃবাচ্যে কি প্রত্যয় যোগে উপনিষদ শব্দটি এসেছে। উপনিষদ শব্দের অর্থ আত্মা বিষয়ক অপরোক্ষ জ্ঞান। তাহলে সৃষ্টিতত্ত্ব, আত্মা, পরমাত্মা, জীবাত্মার তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, মোক্ষ তত্ত্ব এর আলোচ্য বিষয়। উপনিষদ বেদের অন্তিম ভাগ, বেদের দার্শনিক চিন্তার সারাংশ। উপনিষদ দর্শনকে বেদান্ত বলা হয়। এরপরে আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে যে উপনিষদ বেদের অন্তিম ভাগ, সেটা বলেছি। উপনিষদ দর্শনকে বেদান্ত বলা হচ্ছে। এরপরে আমরা দেখছি যে প্রতিটা বেদের যে 4টে অংশ ছিল, সংহিতা যেটা দেবতাদের উদ্দেশ্যে রচিত মন্ত্র, ব্রাহ্মণ ছিল হচ্ছে আমাদের বৈদিক যাগযজ্ঞের নিয়মাবলী, আরণ্যক হচ্ছে বানপ্রস্থ গ্রহণকারী অরণ্যাশ্রয়ী বৃদ্ধদের অবশ্য পালনীয় কর্তব্য, আর উপনিষদ জগৎ এবং জীব সম্পর্কে আর্য ঋষিদের উচ্চতর দার্শনিক চিন্তা। এই উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি। এখানে দেখো এটা বলে দেওয়া আছে, একটু দেখে নাও। প্রথমে বেদ বলা হলো, বেদের অংশগুলো বললাম। এরপরে আমরা চলে যাচ্ছি ভারতীয় দর্শন সম্প্রদায়। ভারতীয় দর্শন সম্প্রদায় ওই বেদকে কেন্দ্র করে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নাস্তিক, আরেকটি হচ্ছে আস্তিক দর্শন। আস্তিক যারা বেদে বিশ্বাস করে অর্থাৎ বেদপন্থী, নাস্তিক যারা বেদে অবিশ্বাসী এবং বেদ বিরোধী। বেদে বিশ্বাসী যারা, তাদেরকে বলা হচ্ছে বেদ অনুগত বা সাক্ষাৎভাবে বেদ নির্ভর। এখানে আমরা দুটো দর্শনকে পাবো সম্পূর্ণরূপে বেদ নির্ভর, মীমাংসা এবং হচ্ছে বেদান্ত। বেদ স্বতন্ত্র হিসাবে আমরা পাবো, পরোক্ষভাবে এরা বেদ নির্ভর, সেটা হচ্ছে ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর হচ্ছে যোগ। স্লাইডটাতে খুব অসুবিধা করছে। হ্যাঁ বলুন, কেননা স্লাইড চেঞ্জ হচ্ছে না। আমরা এবার আলোচনায় আসি ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে মূল ভাগটা। এই মূল ভাগটা কিন্তু বেদের উপরে ভিত্তি করেই করা হয়েছে। একদল বেদে বিশ্বাস করছে আর একদল হচ্ছে বেদে বিশ্বাস করছে না। বেদে বিশ্বাসী যারা, তাদের বলা হচ্ছে বেদ অনুগত। আবার ওই বিশ্বাস ব্যক্তিদের মধ্যে থেকে সেখানে বেদ স্বতন্ত্র হিসাবেও আরেকটি ভাগ করা হয়েছে। বেদ অনুগত হচ্ছে সাক্ষাৎভাবে বেদ নির্ভর, সেখানে পাচ্ছি আমরা মীমাংসা এবং বেদান্ত দর্শনকে। বেদ স্বতন্ত্র কিন্তু তারা পরোক্ষভাবে বেদ নির্ভর, সেখানে আমি পাচ্ছি ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। আর নাস্তিক যারা হচ্ছে বেদে একেবারে অবিশ্বাসী, সেখানে আমরা পাবো কিন্তু চার্বাক, বৌদ্ধ এবং জৈনকে। দেখো এখানে নাস্তিকদের মধ্যে থেকে দুটো ভাগ করে নেওয়া হয়েছে, চরমপন্থী নাস্তিক সম্প্রদায়, নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। চরমপন্থী নাস্তিক সম্প্রদায় হচ্ছে চার্বাক, নরমপন্থী নাস্তিক সম্প্রদায় হচ্ছে বৌদ্ধ এবং জৈন। তাহলে আমরা এখানে দেখলাম ভারতীয় দর্শন সম্প্রদায়ের যে বিভাগগুলো, সেই বিভাগটা কিভাবে এসছে সেটা দেখলাম। প্রথমের আলোচনায় ছিল বেদ, বেদকে কেন্দ্র করে এই ভাগগুলো, সেখানে আমরা গেলাম। এরপরে আমরা চলে আসছি আমাদের যে আস্তিক দর্শনের মধ্যে কি কি রয়েছে, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। এই 6টি দর্শনকে একসঙ্গে বলা হচ্ছে ষড় দর্শন। আমরা এবার পড়বো কিন্তু এই ষড় দর্শনের অল্প করে পরিচয়। প্রথমে হচ্ছে ন্যায় দর্শন।
ভারতীয় আস্তিক দর্শনের মধ্যে ন্যায় দর্শন অন্যতম। আমরা জানি এই দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। এখানে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা অনেকটা ভুল করে ফেলে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে না উত্তরে লিখে ফেলে গৌতম বুদ্ধ। এটা কিন্তু নয়, মনে রাখবে মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম রচিত এই দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। এই দর্শনের এটি মূল গ্রন্থ এবং এই দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয়। এই যে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয়, এই কারণে কিন্তু আমরা এই দর্শনকে বলছি প্রমাণ শাস্ত্র। তাহলে ন্যায় দর্শনের আরেকটা নাম আমি বলতে পারি, বা প্রমাণ শাস্ত্র কাকে বলা হয়, সেটা কিন্তু ন্যায় দর্শন। গৌতম মুনির অন্য নাম হচ্ছে অক্ষপাদ। মাধবাচার্য তার সর্বদর্শন গ্রন্থে ন্যায় দর্শনকে অক্ষপাদ দর্শন বলেছেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু একটু করে কিন্তু এবার তোমাদের ভেতরে ঢুকে মনে রাখতে হবে। তাহলে ন্যায় দর্শনের আরেকটা নাম পেলাম আমরা, অক্ষপাদ দর্শন। শ্রেণী বিভাগ দেখো, ন্যায় দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা প্রাচীন ন্যায় এবং আরেকটি হচ্ছে নব্য ন্যায়। মহর্ষি গৌতম থেকে শুরু করে গঙ্গেশ উপাধ্যায়ের পূর্ববর্তী ন্যায় দর্শন হচ্ছে প্রাচীন ন্যায় নামে পরিচিত। আর প্রাচীন ন্যায়ের যে গ্রন্থগুলো রয়েছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটা হচ্ছে উদ্যোতকরের ন্যায়বার্তিক, বাচস্পতি মিশ্রের ন্যায়বার্তিক টিকা, উদয়নাচার্যের কিরণাবলী, আত্মতত্ত্ব বিবেক এবং ন্যায় কুসুমাঞ্জলি, জয়ন্ত ভট্টের ন্যায় মঞ্জরি। এরপরে দেখো, মিথিলার অধিবাসী গঙ্গেশ উপাধ্যায় হচ্ছে নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা। তাহলে নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতার নাম কি পেলাম? গঙ্গেশ উপাধ্যায়। তিনি হচ্ছেন নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব চিন্তামণি। তাহলে এখানে তোমাকে একটু নোট করো যে গঙ্গেশের রচিত গ্রন্থের নাম হচ্ছে তত্ত্ব চিন্তামণি এবং এটা হচ্ছে আমাদের নব্য ন্যায়ের মূল গ্রন্থ। নব্য ন্যায়ের আরো কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে রঘুনাথ শিরোমণির দধিতি টিকা, অন্নং ভট্টের তর্ক সংগ্রহ, বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ এবং সিদ্ধান্ত মুক্তাবলী। এই যে ন্যায় দর্শনের, তাহলে আমরা পেলাম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, তার মূল গ্রন্থের নাম কি, প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায় দুটো যে ভাগ, সেখানে তাদের মূল গ্রন্থগুলো কি সেটা আমরা দেখলাম। এরপরে আসবো আমি ন্যায় দর্শনে কি আলোচনা করা হয়েছে। ন্যায় দর্শনের মূলত আলোচনা হচ্ছে জ্ঞান তত্ত্ব। ন্যায় দার্শনিকদের দৃঢ় বিশ্বাস যে সম্যক জ্ঞান ছাড়া মুক্তি লাভ সম্ভব নয়। ন্যায় মতে মুক্তি হচ্ছে পরম পুরুষার্থ। মোক্ষ লাভের জন্য তত্ত্বজ্ঞানের প্রয়োজন হয়, কেননা তত্ত্বজ্ঞান মিথ্যা জ্ঞানকে নাশ করে মোক্ষ লাভে সাহায্য করে। এই তত্ত্ব জ্ঞান লাভের জন্য জ্ঞান বিষয়ক যে আলোচনার প্রয়োজন হয়, এই জ্ঞান বিষয়ক আলোচনা কিভাবে হবে, প্রমাণ প্রমেয় বিষয়ক আলোচনা, এগুলো কিন্তু ন্যায় দর্শনে স্থান পেয়েছে। এই যে কথাটা বললাম, প্রমাণ এবং প্রমেয় বিষয়ক আলোচনা ভারতীয় দর্শনের একটা টার্ম এটা। এবার বলছে যে আমরা কিভাবে ন্যায় দর্শনে যে যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে, কি উপায় এবং কোন কোন বিধি অনুসরণ করে যুক্তিতর্ক করলে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারবো। উত্তরে বলা হচ্ছে ন্যায় দর্শন সেটাই আলোচনা করছে। ন্যায় দর্শন জ্ঞানকে দু ভাগে ভাগ করেছে। কি কি? একটা হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান, আরেকটি হচ্ছে অপ্রমা বা অযথার্থ জ্ঞান। তাহলে প্রমা পেলাম আমরা যথার্থ জ্ঞান, অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান। কোন বিষয়ের যে গুণ, সেই গুণ জ্ঞাত বিষয়ের মধ্যে যথাযথভাবে বিদ্যমান আছে, এইরূপ অনুভবই হচ্ছে যথার্থ জ্ঞান বা প্রমা। আরেকবার বলছি আমি, কোন বিষয়ের যে গুণ, সেই গুণ জ্ঞাত বিষয়ের মধ্যে যথাযথভাবে বিদ্যমান রয়েছে, সেই অনুভবই হচ্ছে যথার্থ জ্ঞান বা প্রমা। যেমন একটা উদাহরণে বলছে যে ঘট যখন আমি প্রত্যক্ষ করছি, তখন ঘটে যে ঘটত্ব বর্তমান রয়েছে, তাহলে সেই জ্ঞান হচ্ছে প্রমা। এই যে কথাগুলো আমি ব্যবহার করলাম, প্রত্যক্ষ, ঘটত্ব, এই জায়গায় পরে আসছি। অপরদিকে কোনো বস্তুর মধ্যে যে গুণের অস্তিত্ব প্রকৃতপক্ষে নেই, সেই বস্তুতে সেই গুণের যে আরোপের যে জ্ঞান, তাকে বলা হচ্ছে অযথার্থ জ্ঞান। তাহলে যে বস্তুটা প্রকৃতপক্ষে নেই, তার গুণটাকে আমি কি করছি, আবার
সেই বস্তুর মধ্যে আরোপ করছি, সেই আরোপের জ্ঞানটা হচ্ছে অযথার্থ জ্ঞান বা অপ্রমা। যেমন আমরা কোথাও দড়ি পড়ে রয়েছে, সেটা দেখে আমরা সাপ ভাবি, যে রজ্জুতে সর্পের গুণ যখন আমি উপলব্ধি করছি তখন সেটা হয়ে যাচ্ছে অপ্রমা। তাহলে ন্যায় মতে প্রমাণ হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি। আর দেখো ন্যায় মতে প্রমাণ হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি, আর প্রমেয় হচ্ছে জ্ঞানের বিষয়। এই জায়গাটা হাইলাইট করে রাখো, প্রমাণ হচ্ছে জ্ঞান লাভের পদ্ধতি, প্রমেয় হচ্ছে জ্ঞান লাভের বিষয়। ন্যায় দর্শনে 4টে প্রমাণ এবং 12টি প্রমেয় স্বীকার করা হয়েছে। 4টে প্রমাণ কি কি দেখো দেওয়া রয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। তাহলে ন্যায় দর্শন আমরা দেখলাম কটি প্রমাণ স্বীকার করছে? 4টি প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। প্রত্যক্ষ হচ্ছে বিষয় এবং ইন্দ্রিয়ের সন্নিকর্ষজনিত বিষয়ের নিশ্চিত এবং যথার্থ জ্ঞান। ভাষাগুলো তোমাদের কাছে অনেকটা নতুন মনে হচ্ছে। প্রত্যক্ষ হলো বিষয় এবং ইন্দ্রিয়ের সন্নিকর্ষজনিত। ইন্দ্রিয় বলতে আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, সন্নিকর্ষজনিত, সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগ, বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ ঘটছে তার ফলে যে নিশ্চিত এবং যথার্থ জ্ঞান হচ্ছে তাকেই আমরা বলছি প্রত্যক্ষ। অবশ্য কোনো কোনো নৈয়ায়িক প্রত্যক্ষকে সাক্ষাৎ জ্ঞান বলেছেন। বিষয় ভেদে এই প্রত্যক্ষ মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষ আবার ভাগ হচ্ছে এখানে, যে প্রত্যক্ষ হচ্ছে বিষয় এবং ইন্দ্রিয়ের সন্নিকর্ষ বিষয়ের নিশ্চিত এবং যথার্থ জ্ঞান। কোনো কোনো নৈয়ায়িক প্রত্যক্ষকে সাক্ষাৎ জ্ঞান বলেছেন। বিষয় ভেদে প্রত্যক্ষকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে মানস প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ, মানস প্রত্যক্ষ, আর একটি হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। এখানে একটু আমার এটা দেখা যাচ্ছে না, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। আচ্ছা, অলৌকিক প্রত্যক্ষ 3 প্রকার, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ সংক্রান্ত যে আলোচনা ন্যায়ের জাস্ট ছুঁয়ে ছুঁয়ে চলে যাওয়া হলো, সেটা তোমরা শুধু মনে রাখো যে 4টে প্রমাণ স্বীকার করা হয়েছিল, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। প্রত্যক্ষ হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষজনিত নিশ্চিত এবং যথার্থ জ্ঞান। প্রত্যক্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, লৌকিক প্রত্যক্ষ এবং অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ দুটো প্রকার, একটি হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটি মানস প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ 3 প্রকার, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ এবং যোগজ প্রত্যক্ষ। এরপরে আমরা চলে যাচ্ছি, প্রত্যক্ষ ছিল, এরপরে হচ্ছে অনুমান। অনুমান কাকে বলছে? অনুমান হচ্ছে সেই জ্ঞান যা অন্য জ্ঞানকে অনুসরণ করছে। তাহলে অনুমান যে জ্ঞান সেটা হচ্ছে অন্য জ্ঞানকে অনুসরণ করছে। এখানে ন্যায়মতে ব্যাপ্তি জ্ঞানের ভিত্তিতে প্রত্যক্ষ জ্ঞান, ব্যাপ্তি জ্ঞানের ভিত্তিতে প্রত্যক্ষ জ্ঞান থেকে অপ্রত্যক্ষ জ্ঞানে পৌঁছানোর যে প্রণালী তাকেই বলা হচ্ছে অনুমান। তাহলে আমরা দেখলাম যে অপর একটি জ্ঞানকে অনুসরণ করে আমার যে জ্ঞান হচ্ছে তাকে বলা হচ্ছে অনুমান। এরপরে আসছে উপমান। তাহলে প্রত্যক্ষ, অনুমান, উপমান। উপমান হচ্ছে সাদৃশ্য জ্ঞান, অর্থাৎ মিল রয়েছে পূর্ব পরিচিত কোনো একটি পদার্থের সঙ্গে বর্তমানে নতুন এবং অপরিচিত কোনো একটি পদার্থের সাদৃশ্য লক্ষ্য করে আমরা কিন্তু এই জ্ঞান লাভ করি। এরপরে আসছে শব্দ। শব্দ হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন বা আপ্তবাক্য। তাহলে শব্দ হচ্ছে বিশ্বাসযোগ্য ব্যক্তির বচন বা আপ্তবাক্য। ন্যায় মতে যিনি শব্দের প্রকৃত অর্থ সম্বন্ধে অবহিত, যিনি জ্ঞানী, যিনি সত্যবাদী, যিনি বিশ্বাসযোগ্য, তিনিই হচ্ছেন আপ্ত ব্যক্তি। আপ্ত ব্যক্তি সম্পর্কে কি বলা হলো? তিনি জ্ঞানের প্রকৃত অর্থ সম্বন্ধে অবহিত, জ্ঞানী, সত্যবাদী, বিশ্বাসযোগ্য ব্যক্তি, তিনি হচ্ছেন আপ্ত ব্যক্তি। এইরূপ আপ্ত ব্যক্তির উপদেশ বা আপ্ত বাক্যই হলো শব্দ প্রমাণ। তাহলে আমরা দেখলাম প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, এটা গেল প্রমাণের অংশ। এরপরে আসছে প্রমেয়। প্রমেয় বা জ্ঞানের বিষয়। জ্ঞানের বিষয় আমাদের কি কি রয়েছে এখানে দেখো, 12টা বলা আছে। আত্মা, শরীর, ইন্দ্রিয়, বুদ্ধি, বিষয়, মন, প্রবৃত্তি, দোষ, পুনর্জন্ম, ফল, দুঃখ এবং অপবর্গ বা মুক্তি।
তাহলে প্রমেয় বা জ্ঞানের বিষয় আমার 12টা, নামগুলো একবার দেখে নাও। এরপরে আসছি ন্যায়সূত্রের প্রথম সূত্রে বলা হয়েছে যে নিঃশ্রেয়স বা মোক্ষ লাভ করা, আমাদের ভারতীয় প্রতিটা দর্শনের উদ্দেশ্য কিন্তু আমাদের মোক্ষ লাভ করা বা মুক্তি লাভ করা। এই জন্য ন্যায় দর্শনে কিন্তু মুক্তি লাভের জন্য 16টি পদার্থের যথাযথ জ্ঞান প্রয়োজন, সেই কথা বলা হয়েছে। ন্যায় দর্শন স্বীকৃত তত্ত্ব জ্ঞানের সহায়ক যে 16টি পদার্থ, 16টা পদার্থ কি কি? প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বিতণ্ডা, হেতাভ্যাস, ছল, জাতি এবং নিগ্রহস্থান। এইখানে তোমাকে মনে রাখতে হবে ন্যায় দর্শনে কটি পদার্থ স্বীকার করা হয়েছে? 16টি। প্রমেয় 12টি। এই জায়গাগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আর এরপরে চলে এসো ন্যায় দর্শনের যে জ্ঞানতাত্ত্বিক আলোচনা, এটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনের অমূল্য সম্পদ এবং এটাই আমাদের প্রমাণ শাস্ত্র বলা হয়, মানে ভারতীয় দর্শনের লজিক এটা। ন্যায় দর্শন বস্তুবাদী দর্শন, এই দর্শনে জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা স্বীকার করা হয়েছে। ন্যায় দর্শন আধ্যাত্মবাদী দর্শন, ঈশ্বরের সত্তা স্বীকার করা হয় এখানে। এই দর্শনে আমরা দেখেছি নিত্য আত্মার অস্তিত্বে বিশ্বাস এবং মোক্ষকে পরম পুরুষার্থ বলে মনে করা হয়েছে। আর এখানে বলছে যে দেহ মন ইন্দ্রিয় থেকে আত্মা সম্পূর্ণ স্বতন্ত্র, কাজেই দেহ মন ইন্দ্রিয়কে আত্মারূপে জ্ঞান করাই হচ্ছে মিথ্যা। এই যে মিথ্যা জ্ঞান, এটাই হচ্ছে জীবের দুঃখের কারণ। আত্মার স্বরূপ সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করে যে অপবর্গ লাভ করা যায় এবং এই মিথ্যা জ্ঞান দূর হয়ে আমাদের কি হবে? দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হবে, সেটাই হবে মোক্ষ বা মুক্তি। তাহলে ন্যায় দর্শনে আমাদের সংক্ষিপ্ত যে আলোচনা সেটা আমরা দেখলাম। আর ন্যায় দর্শন তো ঈশ্বরবাদী, নৈয়ায়িকরা কর্মবাদে বিশ্বাসী। এরা কর্মবাদে বিশ্বাসী, কারণ জীব তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে। ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সকল জীবের কর্মফলকে নিয়ন্ত্রণ করেন। তাহলে ন্যায় দর্শন সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা, সেখানে কটি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রমেয় পদার্থ কতগুলো, এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এরপরে আসবো আমরা বৈশেষিক দর্শন। ন্যায় এবং বৈশেষিক দুটোই হচ্ছে সমানতন্ত্র দর্শন। এবং এই যে বৈশেষিক দর্শনের কথা আমি আসছি, মহর্ষি কণাদ হচ্ছেন এর প্রতিষ্ঠাতা। তিনি বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা এবং তার মূল গ্রন্থ হচ্ছে বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্রের উপরে যে ভাষ্য লেখা হয়েছে সেটা হচ্ছে প্রশস্ত পাদের পদার্থ ধর্ম সংগ্রহ। এইটি হচ্ছে আমাদের বৈশেষিক সূত্রের উপরে ভাষ্য। এরপরে বৈশেষিক দর্শনে আমাদের 7টি পদার্থ স্বীকার করা হয়েছে। 7টি পদার্থ কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। এই যে 7টা পদার্থ বৈশেষিক দর্শনে স্বীকার করা হলো, তার মধ্যে দেখো দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, বিশেষ পদার্থটি স্বীকার করার জন্য কিন্তু বৈশেষিক দর্শনের নাম হয়েছে বিশেষ। আচ্ছা, দ্রব্যের লক্ষণ মহর্ষি কণাদ কিভাবে বলেছেন সেটা একটুখানি বলে যাই। গুণের আশ্রয় হিসাবে দ্রব্যের অস্তিত্বকে স্বীকার করেছেন। তিনি বলেছেন যা ক্রিয়াবৎ বা যা ক্রিয়ার আশ্রয় তাই দ্রব্য, যা গুণবৎ বা গুণের আশ্রয় তাই দ্রব্য, যা সমবায়ী কারণ তাই দ্রব্য। অর্থাৎ যা ক্রিয়ার আশ্রয় তাই হচ্ছে দ্রব্য। এই লক্ষণে আকাশ, কাল ইত্যাদি দ্রব্যের সংযুক্ত হয় না, এগুলো বিভু দ্রব্য। ইন ডিটেলস এর পরে তোমরা এগুলো পড়বে পরবর্তী ক্ষেত্রে। দ্রব্যের যে শ্রেণী বিভাগ করা হয়েছে বৈশেষিক দর্শনে, 9 প্রকার দ্রব্যকে স্বীকার করা হয়েছে। কি কি? এটা মাথায় রাখতে হবে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, কাল, দিক, আত্মা, মন। তাহলে আমরা দেখলাম বৈশেষিক দর্শনে 9 প্রকার দ্রব্যকে স্বীকার করা হয়েছে। তাহলে একটি গেল যে দ্রব্য। এরপরে হচ্ছে গুণ। অন্নং ভট্ট গুণের লক্ষণে বলেছেন দ্রব্য ও কর্ম থেকে ভিন্ন যে পদার্থ সামান্যবান তাই হচ্ছে গুণ। গুণের লক্ষণের দিক থেকে বলা হয়েছে যা দ্রব্যে আশ্রিত বা সমবেত সেটাই হচ্ছে, যা দ্রব্যে আশ্রিত বা সমবেত। গুণ শূন্য, সংযোগ
এবং বিভাগের প্রতি যা অন্য কোনো ভাবকে অপেক্ষা না করে কারণ হয় না, তাই হচ্ছে গুণ। বৈশেষিক দর্শনে 17টি গুণের উল্লেখ করা হয়েছে। গুণগুলো কি কি? রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, গুরুত্ব, দ্রব্যত্ব, স্নেহ, সংস্কার, অদৃষ্ট, ধর্ম এবং অধর্ম। মোট এখানে 17টি গুণের উল্লেখ করেছেন, কিন্তু প্রশস্তপাদের মতে কনাদ 17টি গুণের উল্লেখ করলেও তিনি মোট 24টি গুণকেই বোঝাতে চেয়েছেন। সেখানে দেখো, আমি বলেছি, এখানে লেখাটা দিয়ে দিয়েছি। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, গুরুত্ব, দ্রব্যত্ব, স্নেহ, সংস্কার, অদৃষ্ট, ধর্ম এবং অধর্ম। দ্রব্য, গুণ। আচ্ছা, এরপরে আসছে রূপ। বৈশেষিক দর্শনে কিন্তু 7 প্রকার রূপকে স্বীকার করা হয়েছে, সেটা এখানে একটুখানি বলে দেওয়া আছে, এটা একটু দেখে নেবে। এরপরে আসছি কর্ম। অন্নম ভট্টের মতে যা সংযোগ ভিন্ন অথচ সংযোগের অসমবায়ী কারণ তাকেই কর্ম বলে। কণাদের মতে যা কোনো ভাব পদার্থকে অপেক্ষা না করে সংযোগ এবং বিভাগের কারণ হয় তাই হচ্ছে কর্ম। কর্মের শ্রেণী বিভাগ এখানে 5 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? উৎক্ষেপণ, যার সাহায্যে দ্রব্যের ঊর্ধ্ব দেশের সঙ্গে সংযোগ হয়। পরবর্তী হচ্ছে অবক্ষেপণ, যার দ্বারা ওই ক্রিয়ার আশ্রয় দ্রব্যের অধোদেশের সঙ্গে সংযোগ হয়। আকুঞ্চন, যার দ্বারা শরীরের সন্নিকৃষ্ট দেশের সঙ্গে শরীরের অবয়বের সংযোগ হয়। প্রসারণ, যার দ্বারা শরীরের দূরবর্তী দেশের সঙ্গে শরীরের অবয়বের সংযোগ হয়। গমন, ভ্রমণ, রেচন, এগুলো গমন। আচ্ছা, তাহলে কর্মের শ্রেণী বিভাগে আমরা 5 প্রকার কর্মকে আমরা পেলাম। এরপরে সামান্য লক্ষণ। সামান্য লক্ষণে কি বলছে? যে অনুগত ধর্ম নিত্য এবং অনেক ব্যক্তি ও বস্তুতে সমবায় সম্বন্ধে থাকে তাই হচ্ছে জাতি বা সামান্য। সামান্যের শ্রেণী বিভাগ, এটা একটু দেখতে পারো, না দেখলেও অসুবিধা নেই। অভাব। বৈশেষিক দর্শনে আরেকটি যে পদার্থ আমরা দ্রব্যকে স্বীকার করলাম, যে 7টা পদার্থের মধ্যে একটি দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। এই যে অভাব, অভাবের লক্ষণটা কিভাবে বলা হয়েছে? ভাব ভিন্ন পদার্থই হচ্ছে অভাব, কিন্তু অভাব ভিন্ন পদার্থই ভাব। এইভাবে ভাব পদার্থের লক্ষণ দিলে অভাবের লক্ষণে অনন্যাশ্রয় দোষ দেখা দেয়। এই যে টার্মগুলো বলছি তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, শুধু মনে রেখো, আর কিছু দরকার নেই এখন। অভাবকে বৈশেষিক মতে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা সংসর্গা ভাব, একটি হচ্ছে অনন্যা ভাব। আচ্ছা, অনন্যা ভাব, সংসর্গা ভাব আবার 3 প্রকার: প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তা ভাব। তোমার শুধু মনে রাখার দরকার এখানে ন্যায় বৈশেষিক মতে অভাব 2 প্রকার: সংসর্গা ভাব এবং অনন্যা ভাব। সংসর্গা ভাবকে আমরা 3 ভাগে ভাগ করেছি: প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তা ভাব। আমরা 7টা পদার্থকে এখানে দেখলাম। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, এটা বৈশেষিক দর্শন স্বীকৃত সপ্ত পদার্থ। এটাই হচ্ছে বৈশেষিক দর্শনের একটি বিশেষ বৈশিষ্ট্য। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, বৈশেষিক দর্শনে কিন্তু 2টি প্রমাণ স্বীকার করা হয়েছে, একটি হচ্ছে প্রত্যক্ষ, আরেকটি হচ্ছে অনুমান। তাহলে সরল দর্শনের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা বলতে পারি ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, সেখানে গেলাম হচ্ছে ন্যায় এবং বৈশেষিক দুটোই সমানতন্ত্র দর্শন। এরপরে আমরা আসব সাংখ্য দর্শনে। সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের মধ্যে সব থেকে প্রাচীনতম দর্শন এটি। এখানে প্রকৃতি এই ওপরে ভিত্তি করে 25টা তত্ত্ব আমাদের সাংখ্য দর্শনে স্বীকার করা হয়েছে। সাংখ্যকে নিরীশ্বর যোগ এবং যোগ দর্শনকে শেষ্বর সাংখ্য বলা হয়। এই সাংখ্য আর যোগ কিন্তু 2টি সমানতন্ত্র দর্শন।
সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে মহর্ষি কপিল হচ্ছে এই দর্শনের প্রতিষ্ঠাতা, এবং সাংখ্য দর্শনের যে মূল গ্রন্থ সেটা হচ্ছে সাংখ্য সূত্র। সাংখ্য দর্শনে কি বলা আছে না, পুরুষ এবং প্রকৃতি এই যে দ্বৈতবাদী এই দুটো মূল তত্ত্বকে স্বীকার করা হয়েছে। সাংখ্য মতে প্রকৃতি জড় এবং পুরুষ হচ্ছে চৈতন্যময়। সমস্ত জড় পদার্থ সত্য রজতম এই তিনটে গুণের সমন্বয়ে গঠিত। সাংখ্য দর্শনে আমরা পঞ্চবিংশতি তত্ত্বকে স্বীকার করা হয়েছে। তাদের মতে পুরুষ এবং প্রকৃতির সংযোগে জগতের সৃষ্টি সম্ভব হয় বলে ঈশ্বরের স্বীকৃতি কিন্তু অবান্তর এবং অযৌক্তিক। আচ্ছা, সাংখ্য দর্শনে কারণ এবং কার্যকারণ বিষয়ে সাংখ্য দার্শনিকরা সৎ কার্যবাদকে স্বীকার করেছেন। সৎ কার্যবাদ এখানে তাদের মতে কি বলা হচ্ছে, কার্য উৎপত্তির পূর্বে কারণে সেটা অবস্থান করছে। এই বক্তব্য প্রমাণের জন্য ঈশ্বর কৃষ্ণ সাংখ্য কারিকায় 5টি হেতুর উল্লেখ করেছেন। আচ্ছা, সৎ কার্যবাদের দুটি রূপ, একটি হচ্ছে পরিণামবাদ, অপরটি হচ্ছে বিবর্তবাদ। পরিণামবাদ কি বলছে, যে সাংখ্য দার্শনিকরা এই মতের সমর্থক, এই মতে কার্য হচ্ছে কারণের যথার্থ বা প্রকৃত রূপান্তর। বিবর্তনবাদে কি বলছে, যে কার্য কারণের প্রকৃত বা যথার্থ রূপান্তর নয়, সেটা হচ্ছে আভাস মাত্র। তাহলে সৎ কার্যবাদ কোথায় স্বীকার করা হয়েছে, সাংখ্য দর্শনে কিন্তু সৎ কার্যবাদ স্বীকার করা হয়েছে। আচ্ছা, সাংখ্য দর্শনের পুরুষ প্রকৃতি, দেখো এখানে এই ছকটা দেওয়া হয়েছে কিভাবে আমাদের এই সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করা হয়েছে। পুরুষ প্রকৃতি মহৎ বা বুদ্ধি, তার থেকে অহংকার, এবার অহংকার থেকে এই যে আমাদের ভাগ হয়ে যাচ্ছে 4টে, মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে কি কি রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় হস্ত, পদ, পায়ু, মুখ, উপস্থ। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আর 5টি মহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। আর রয়েছে আমার প্রত্যক্ষ গ্রাহ্য জগৎ। সাংখ্য দর্শনের সৎকার্যবাদ, পুরুষ প্রকৃতি, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, এই যে এই ছকের মধ্যে দিয়ে কিন্তু সাংখ্য দর্শনে জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে তার ক্রমটি দেখানো হয়েছে। আচ্ছা, মনে রাখবে সাংখ্য দর্শনে 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে, সেটি হচ্ছে প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে শব্দ। এরপরে আমরা চলে আসছি যোগ দর্শনে। সাংখ্য এবং যোগ দুটো হচ্ছে সমানতন্ত্র দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জল, তার রচিত যোগসূত্র হচ্ছে এই দর্শনের মূল গ্রন্থ। যোগসূত্রের 4টি পাদ হচ্ছে সমাধিপাদ, সাধনপাদ এবং বিভূতিপাদ। আচ্ছা, এখানে কোনটায় কি কি আছে এখানে দেওয়া আছে, তুমি দেখতে পারো, যদি খুব ভালো লাগে সেটা ভালোভাবে দেখতে পারো, না হলে তোমাকে মনে রাখতে হবে যোগ দর্শনের মূল গ্রন্থ হচ্ছে যোগসূত্র, 4টে পাদ, সমাধিপাদ, সাধনপাদ, বিভূতিপাদ এবং কৈবল্যপাদ। আচ্ছা, যোগ দর্শনের সমাধিপাদে রয়েছে যোগের স্বরূপ এবং প্রকার, সাধন পাদে সমাধি লাভের উপায় হিসাবে ক্রিয়াযোগ, বিভিন্ন ক্লেশ এবং কর্মফল, ত্রিবিধ দুঃখের কথা এগুলো বলে দেওয়া আছে। বিভূতিপাদে যোগের অন্তরঙ্গ দিক এবং যোগের মাধ্যমে নানা অলৌকিক শক্তি আলোচনা করা হয়েছে। কৈবল্যপাদে হচ্ছে কৈবল্য বা মুক্তির স্বরূপ নিয়ে আলোচনা করা হয়েছে। যোগ দর্শনে সাংখ্যের 25টা তত্ত্ব স্বীকৃত হয়েছে, কিন্তু সাংখ্য দর্শনে ঈশ্বর স্বীকৃত না হলেও কিন্তু যোগ দর্শন ঈশ্বরকে স্বীকার করেছে, তাই যোগ দর্শনকে শেষর সাংখ্য বলা হয়। সাংখ্য এবং যোগ উভয় দর্শনকেই বলা হয়েছে বিবেক জ্ঞান, অর্থাৎ প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞান হলো কৈবল্য বা মুক্তি লাভের উপায়। তাহলে সাংখ্য এবং যোগ দর্শনে মুক্তি লাভের উপায় কি বলা হচ্ছে, প্রকৃতি পুরুষ ভেদ জ্ঞান। এই যোগ দর্শনের যে সাধন তত্ত্ব বা সেখানের আলোচ্য বিষয় হচ্ছে চিত্তবৃত্তি বা মনস্তত্ত্বের বিশ্লেষণ। সেখানে রয়েছে বুদ্ধি, অহংকার এবং মন, এই 3টের একত্রীভূত অবস্থার নাম হচ্ছে চিত্ত। চিত্তবৃত্তির নিরোধের নাম হচ্ছে যোগ। এই চিত্তবৃত্তি হচ্ছে 5 প্রকার, কি কি, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। যোগ দর্শনের দেখো এখানে দেওয়া রয়েছে 5 প্রকার বৃত্তি, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি। প্রমাণ কি, প্রমাণ হচ্ছে যথার্থ জ্ঞান ও বৃত্তি।
বিপর্যয় হচ্ছে সংশয় ও ভ্রান্ত জ্ঞান, দুটোই রয়েছে। বিপর্যয় হচ্ছে ভ্রান্ত জ্ঞান, কিন্তু জ্ঞানের অভাব নয়। বিকল্প কি, এমন অনেক বাস্তব অস্তিত্বহীন শব্দ আছে যেগুলো শুনলে চিত্তে এক প্রকার জ্ঞান বৃত্তি উৎপন্ন হয়, একে বিকল্প বৃত্তি বলা হচ্ছে। নিদ্রা কি, সুষুপ্তিকালীন অজ্ঞতা এবং তমগুণকে বিষয় করে যে বৃত্তি হয় তাকে বলা হচ্ছে নিদ্রা বৃত্তি। আর স্মৃতি হচ্ছে কোনো বিষয় অনুভূত হলে যে সংস্কার উৎপন্ন হয় তার থেকে যে উৎপন্ন জ্ঞান, সেটা হচ্ছে স্মৃতি। আচ্ছা, এই যে চিত্তবৃত্তি নিরোধ যোগ সাধনার কিন্তু 8টা স্তর আছে, যেটা আমাদের অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত। একটু বলতে ভুল হলো, 8টা যে স্তর সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত। অষ্টাঙ্গ যোগের মধ্যে কি কি রয়েছে দেখো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। তাহলে 8টা জিনিস আরেকবার বলছি আমি, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। আচ্ছা, পতঞ্জলির মতে, মহর্ষি পতঞ্জলির মতে চিত্তভূমি যেটা, সেটা 5 প্রকার। কি কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র এবং নিরুদ্ধ। তাহলে যোগ দর্শনে মনে রাখার বিষয়গুলো কি? যোগ দর্শনের মূল গ্রন্থ, প্রতিষ্ঠাতাকে, যোগ দর্শনের চিত্ত বৃত্তি বলতে কি বোঝানো হয়েছে, আর চিত্ত নিরোধ কি, এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে কি কি রয়েছে সেটা মনে রাখতে হবে। তাহলে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এই যে যোগ দর্শনে বলা হচ্ছে যারা ধারণা, ধ্যান, সমাধি প্রভৃতি অভ্যাস করছে, অভ্যাস করার মধ্যে দিয়ে তার কি হচ্ছে, মনে চিত্ত শুদ্ধি হচ্ছে, একাগ্রতা, এগুলো কিন্তু আসবে। যারা এগুলো মানে না এলে প্রথমে, তখন তাকে তপস্যায়, সাধ্যায়, ঈশ্বর প্রণিধান এগুলোর মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং অষ্টাঙ্গ যোগের ওই যে স্তরগুলো, এর মধ্যে দিয়ে কিন্তু মানুষ উচ্চ স্তরে চলে যেতে পারে এবং সে মুক্তি লাভ করতে পারে, মোক্ষের দিকে বা সমাধির দিকে এগিয়ে যাবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মীমাংসা দর্শন। তাহলে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ হলো, এরপর হচ্ছে মীমাংসা। আমাদের যে ভারতীয় দর্শনের ভাগটা ছিল বেদকে কেন্দ্র করে, একটা হচ্ছে বেদে যারা বিশ্বাস করছে আর একটা হচ্ছে বেদে যারা অবিশ্বাস করছে। বেদে বিশ্বাসের মধ্যে কিন্তু মীমাংসা আর বেদান্ত হচ্ছে সম্পূর্ণরূপে বেদের উপরে নির্ভরশীল। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী, তার পূর্ব মীমাংসা সূত্র হচ্ছে এই দর্শনের মূল গ্রন্থ। জৈমিনী দর্শন পূর্ব মীমাংসা পূর্বকাণ্ড, কর্মমীমাংসা কর্মকাণ্ড, মানে এইগুলো সব বেদের কর্মকাণ্ডের উপরে এটি প্রতিষ্ঠিত। এই মতে বেদ অপৌরুষেয়, তাই ঈশ্বর স্বীকারের কোনো প্রয়োজন নেই। জগৎ নিত্য, শাশ্বত কর্মবাদের দ্বারা বিশ্ব পরিচালিত। বেদ নিত্য, স্বতন্ত্র প্রমাণ, চৈতন্য আত্মার আগন্তুক গুণ। আচ্ছা, একটু লেখাগুলো একটুখানি দেখে নাও। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী, মূল গ্রন্থ পূর্ব মীমাংসা। আর এই গ্রন্থের যিনি ভাষ্যকার, এখানে দেখো বলে দেয়া আছে সবর ভাষ্য। এই সবর স্বামী জৈমিনী সূত্রের উপরে যে ভাষ্য রচনা করেছেন সেটি সবর ভাষ্য নামে পরিচিত। পরবর্তীতে সবর ভাষ্যের 2 রকম ব্যাখ্যা করা হয়েছে। একটি ভাগ হচ্ছে প্রভাকর মিশ্র সম্প্রদায়, সেটা সবর ভাষ্যের বৃহতি টিকা। আর একটি হচ্ছে কুমারিল ভট্ট। এখানে দেখো যে কুমারিল ভট্ট, এটা বলে দেওয়া আছে। কুমারিল ভট্টের 3টে টিকা রয়েছে সবর ভাষ্যের উপরে। একটি হচ্ছে শ্লোক বার্তিক, তন্ত্র বার্তিক, আরেকটি হচ্ছে টুক টিকা। আচ্ছা, আমার মীমাংসা দর্শন হচ্ছে বস্তুবাদী এবং বহুত্ববাদী। প্রভাকর সম্প্রদায় যারা, তারা কিন্তু 5টি প্রমাণ স্বীকার করে ভারতীয় দর্শনের মধ্যে, যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। আর ভাট্ট সম্প্রদায় যারা, যা কুমারিল ভট্ট থেকে যাদের আমরা পেয়েছি ভাট্ট সম্প্রদায়, এরা কিন্তু 6টি প্রমাণই স্বীকার করছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং হচ্ছে অনুপলব্ধি। আচ্ছা, একটু স্লাইডটা দেখে নিও। এরপরে আমার চলে আসবে, আমি এটাকে খুব সংক্ষেপে এইভাবে দেখিয়েছি। দেখো এখানে বলে দেওয়া আছে প্রভাকর মিশ্র সবর ভাষ্যের বৃহতি, লৌকি নামক 2টি টিকা, ওখানে 3টে দেওয়া রয়েছে।
এরপরে আমরা আসি বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন ভারতীয় আস্তিক দর্শন যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দর্শন। বেদান্ত শব্দ সংস্কৃত শব্দ বেদ, যার অর্থ জ্ঞান, এবং অন্ত বা শেষ, যা হচ্ছে উপসংহার, অর্থাৎ এখান থেকে উদ্ভূত যা বৈদিক জ্ঞানের চূড়ান্ত এবং সারাংশকে নির্দেশ করছে। বেদান্ত দর্শনকে বেদের চূড়ান্ত অধ্যায় হিসাবে বিবেচনা করা হয়। বেদের শেষ অংশ হিসাবে বেদান্ত দর্শন অস্তিত্বের প্রকৃতি, চেতনা, ব্যক্তি ও সর্বোচ্চ বাস্তবতার মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর দিতে চায়। একবার দেখে নাও বেদান্ত দর্শনের যে উত্তর মীমাংসা, জ্ঞান মীমাংসা যেগুলো রয়েছে এখানে লিখে দেওয়া আছে স্লাইডে। মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহে এই দর্শনকে সর্বশিরোমণি আখ্যা দিয়েছেন। বেদান্ত দর্শন বেদের জ্ঞানকাণ্ডের অন্তর্গত, আরণ্যক এবং উপনিষদের বিচারমূলক ভাবনার উপর সৃষ্ট। বেদের জ্ঞানকাণ্ডের উপর নির্ভরশীল হওয়ায় বেদান্ত দর্শনকে উত্তর মীমাংসা বা জ্ঞান মীমাংসা বলা হয়ে থাকে। উপনিষদ, ব্রহ্মসূত্র, ভগবদ গীতা এই তিনটিকে বেদান্ত দর্শনের প্রস্থানত্রয় বলা হয়। আবারও লক্ষ্য করো, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং শ্রীমদ্ ভগবদ গীতা এই তিনটিকে বেদান্ত দর্শনের প্রস্থানত্রয় বলা হয়। উপনিষদ হচ্ছে বেদান্ত দর্শনের শ্রুতি প্রস্থান, ব্রহ্মসূত্র হচ্ছে বেদান্ত দর্শনের ন্যায় প্রস্থান, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে বেদান্ত দর্শনের স্মৃতি প্রস্থান। এখানে একটা ছকের মধ্যে দেখিয়েছি, একটু দেখো। তাহলে বেদান্ত দর্শনে যে মূল গ্রন্থ সেটা হচ্ছে মহর্ষি বাদরায়ণ রচিত ব্রহ্মসূত্র। এই গ্রন্থে 4টে অধ্যায় রয়েছে বলে একে চতুরাধ্যায়ী বলা হয়। আচ্ছা, এই বেদান্ত দর্শনের এই যে ব্রহ্মসূত্র, এর ভাষ্য এবং ব্যাখ্যাকে কেন্দ্র করে বেদান্ত দর্শনের বিভিন্ন শাখার উল্লেখ পাওয়া যায়। সেখানে হচ্ছে 5টা ভাগ আমরা পেয়েছি। শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ, নিম্বাক আচার্যের ভেদাভেদবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ এবং মধ্বাচার্যের দ্বৈতবাদ। এই যে 5টা ভাগ পেলাম, এই 5টার থেকে একটু একটু করে বলেছি, জাস্ট একটু আউটলাইন। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন অদ্বৈতবাদ বা কেবলাদ্বৈতবাদ নামে খ্যাত। শঙ্করাচার্য বিবর্তবাদের সমর্থক। আর শঙ্করের উপনিষদীয় ব্যাখ্যা অনুসারে ব্রহ্মই একমাত্র সত্য, আর সবই মিথ্যা। ব্রহ্মের বিবর্ত রূপে জগৎ মিথ্যা বা মায়া। ব্যবহারিক দৃষ্টিতে জগৎ সত্য রূপে প্রতিভাত হলেও পারমার্থিক দৃষ্টিতে জগৎ মিথ্যা। ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ, অর্থাৎ ব্রহ্ম সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। ব্রহ্ম নির্গুণ, নির্বিশেষ, নিরাকার ও নিষ্ক্রিয়। ব্রহ্মের মধ্যে স্বজাতীয়, বিজাতীয়, স্বর্গত কোনরূপ ভেদাভেদ নেই। ব্রহ্ম মায়া শক্তির প্রভাবে জগৎ রূপে প্রকাশিত হয় এবং অবিদ্যাবশত মানুষ জগতের সত্তা আছে বলে ধারণা করে। আত্মজ্ঞানের উদয় হলে ব্রহ্মই যে একমাত্র সত্য, ব্রহ্মের সেই সত্তা আছে এবং জগতের কোনো যথার্থ সত্তা নেই, এই সত্যের উপলব্ধি ঘটে। শঙ্করের মতে জগৎ মায়ার সৃষ্টি, এই মায়া ব্রহ্মের এক অনির্বচনীয় শক্তি। অদ্বৈতবাদ একটু দেখে নাও, এরপরে আমি যাব বিশিষ্টাদ্বৈতবাদে। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা তো আমরা আগেই জেনেছি যে আচার্য রামানুজ। তার মতবাদ হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ নামে পরিচিত। তার মতে ব্রহ্ম বা ঈশ্বর পরম সত্য, জগৎ ব্রহ্মের অন্তর্গত। কাজেই জগৎ ব্রহ্মের মতো পূর্ণ সত্য না হলেও মায়া বা মিথ্যা নয়। আর রামানুজ সৎকার্যবাদের সমর্থক হলেও শঙ্করের বিবর্তবাদ সমর্থন করেন না। তিনি পরিণামবাদী, জগৎ ব্রহ্মের যথার্থ পরিণাম। এই জায়গাগুলোই একটু, যেগুলো হাইলাইট করা আছে একটু দেখে নাও। আর রামানুজের মতে ব্রহ্ম নির্গুণ নয়, সগুণ। ব্রহ্মই জগতের স্রষ্টা, পালক এবং সংহারক। এই যে
আমরা দেখলাম এতক্ষণ ধরে ন্যায় বৈশেষিক সামান্য ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ এবং মীমাংসা বেদান্ত, এই 6টি দর্শন কিন্তু বেদের ওপরে সম্পূর্ণ নির্ভর করছে, বেদকে বিশ্বাস করছে, এই জন্য এরা আস্তিক দর্শন। এবং ভারতীয় দর্শনে এরা কিন্তু আমাদের ষড় দর্শন নামে পরিচিত। এই ষড় দর্শনের আমরা কিছু কিছু অংশ জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলাম। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বেদান্ত দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হচ্ছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।